শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমি সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করেছি বা তার চাইতে অতিরিক্ত বাস্তবায়ন করেছি। আগামী দিনে আমাদের চাঁপাইনবাবগঞ্জকে সুন্দর এবং চাঁপাইনবাবগঞ্জের যে সমস্ত সংকটগুলো রয়েছে সেই সমস্ত সংকটগুলো নিরসনের জন্য যে ধরনের পদক্ষেপের একটা খসড়া আমি প্রস্তুত করেছি। এরপরেও আমি আপনাদের কাছে পরামর্শ চাবো, সময় আছে। আপনারা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কোনো পরামর্শ দিতে পারেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করেও পরামর্শ দিতে পারেন। যেমন আমার এই ইশতেহারের মধ্যে 1 নম্বরই আছে দুর্নীতিমুক্ত সমাজ গঠন। আপনারা জানেন যে বিগত সময়ে স্কুল কলেজে শিক্ষক নিয়োগ, ভর্তি, বাণিজ্য সমস্ত ক্ষেত্রে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। আমরা সেই জায়গা থেকে চাঁপাইনবাবগঞ্জকে মুক্ত রাখবো ইনশাল্লাহ। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি, এটি দ্বিতীয় আমার মধ্যে রয়েছে। মত প্রকাশের স্বাধীনতার পূর্ণ স্বাধীনতা যেন থাকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সারা দেশে। এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো, সংসদে যদি নির্বাচিত হয় সংসদ এবং সংসদের বাইরে। বৈষম্যহীন সমাজ গঠনের ক্ষেত্রে যেটি গত জুলাই আগস্টের যেটা আমাদের ব্যাপক রক্তপাতের মধ্যে যে পরিবর্তন হয়েছে, কারণ আমাদের সমাজে একটা বৈষম্য দাঁড়িয়ে গিয়েছিল। চাকরির ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, নিয়োগ, প্রশাসন, প্রমোশন সমস্ত ক্ষেত্রে একটা চরম বৈষম্য তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের একটি চেয়ারম্যানও বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে ন্যায়পরায়ণতার বাংলাদেশ, অর্থাৎ ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে আমরা শাসন কাঠামো এগিয়ে যাব। তদবির এবং নিয়োগ, বাণিজ্য এই সমস্ত বন্ধ থাকবে। শিক্ষার মান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষাক্ষেত্রে অগ্রসর। চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা ব্যবস্থায় আধুনিক বিশ্বের সাথে আধুনিক এখানে আসলে একজন কেউ ফোনগুলো শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, যেহেতু আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমাদের উচ্চশিক্ষার এই স্তরটাকে আরও আধুনিকায়ন করা হবে, ডিজিটালাইজ করা হবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। যেহেতু এখন সারা বিশ্বে প্রযুক্তির বাইরে কোনো মূল্য নাই, যে কারণে আমাদের সন্তানদেরকে আমরা প্রযুক্তিগতভাবে প্রাইমারি স্তর থেকেই তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তোলার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষিতে আমরা আধুনিকায়ন করব। আমাদের রাবার ড্যাম নির্মিত হয়েছে, কৃষকদের যেন স্বল্প মূল্যে কৃষকরা সেচের পানি পায়, যে কারণে আমাদের সোলার ভিত্তিক পাম্প ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে বিদ্যুতের খরচ বেঁচে যাবে এবং কৃষকদেরকে ধান কাটা, ধান লাগানো এবং অন্যান্য যন্ত্রাংশ বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করা হবে। এবং আমাদের জেলা এবং বরেন্দ্র অঞ্চলে যেন আমাদের এই রাবার ড্যামের যে শুষ্ক মৌসুমে পানি রিজার্ভার গড়ে তোলা হয়েছে, এই পানি আমরা যেন গোটা এই আমরা অঞ্চলে এই পানি কাজে লাগাতে পারি। পাশাপাশি কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমরা সার, কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত জ্ঞানের অভাবের কারণে আমরা দেখা যাচ্ছে যে আমরা মাত্রা অতিরিক্ত সার প্রয়োগ করছি, কীটনাশক প্রয়োগ করছি। এর ফলশ্রুতিতে আমাদের কিন্তু পরিবেশ এবং আমাদের সমাজের ক্ষতি শিকার হচ্ছে। এটার ক্ষেত্রে আমাদের কৃষিতে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করব। চাঁপাইনবাবগঞ্জে আমাদের রাজশাহী বিভাগে কোনো মৎস্য গবেষণা ইনস্টিটিউট নাই। রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ একটি ব্যতিক্রমী জেলা। এখানে 4টা আমাদের আন্তর্জাতিক নদী আছে এবং এখানে অসংখ্য বড় বড় খালবিল আছে, খাড়ি আছে, যেটা অন্যান্য জেলায় এই ধরনের বৈচিত্র্য নাই। যে কারণে ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জে একটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা মহানন্দা, পূর্ণভাবা, পাগলা এগুলোতে পানি শুষ্ক মৌসুমে সংরক্ষণ করে এবং অন্যান্য খালবিলগুলো আমরা খনন করে সংস্কার করে সেগুলোতে আমরা যেমন একদিকে কৃষিকাজে আমরা সেচের কাজে ব্যবহার করতে পারবো, পাশাপাশি আমরা
এই সমস্ত খাল বিলগুলোতে নদীতে আমরা আমরা একই তো তোমার আমরা এখানে মৎস্য চাষ আমরা একটা এখানে বিপুল পরিমাণ কর্মসংস্থান হবে, এতে আমাদের মৎস্য উৎপাদন বাড়বে, আমাদের চাহিদা মিটিয়ে আমরা বাইরে রপ্তানি করতে পারবো। স্বাস্থ্য ব্যবস্থা আমাদের খুবই খারাপ অবস্থা। এখানে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় সংকট হচ্ছে চিকিৎসক এবং অন্যান্য জনবলের ব্যাপক ঘাটতি। তাছাড়া সরকারি চিকিৎসকরা নিয়মিত সরকারি হাসপাতালে ডিউটি করে না, সেইটির জন্য সাংবাদিকদেরও যেমন দায়িত্ব রয়েছে। আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন নিয়ে আসবো, সরকারি হাসপাতালে অন্তত পক্ষে যেন আমাদের সাধারণ মানুষ চিকিৎসা পায়, এখানে জনবল থাকে, চিকিৎসক থাকে, সে ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। নিরাপদ পানি, আমাদের চাঁপাইনবাবগঞ্জ সবচাইতে সারা বাংলাদেশের মধ্যে আর্সেনিক কবলিত, যে কারণে এখানে পানির কারণে আমাদের অনেক রোগবালাইয়ের তৈরি হচ্ছে, শিশুরের ডায়রিয়া হচ্ছে, যে কারণে যত আগামী 2-3 বছরের মধ্যে পৌরসভা সহ আমাদের গোটা জেলায়, যেহেতু আমি সারফেস ওয়াটারের আমি ব্যবস্থা তৈরি, মহানন্দা, পাগলা, পুনর্ভাবা নদীতে আমি শুষ্ক মৌসুমে এবং সারা বছর পানি সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে। এই সারফেস ওয়াটার থেকে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে গোটা জেলায় সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা হবে। এটি একটি অন্যতম বিশেষ গুরুত্ব। পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে সব কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের আজকে বৃক্ষ নিধন হচ্ছে বিভিন্ন কারণে, বৃক্ষ নিধন বন্ধ করতে হবে, বৃক্ষ আরও লাগাতে হবে। পাশাপাশি আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে আজকে এই বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না। আজকে পলিথিন ব্যবহার হচ্ছে, যেটা অপচনশীল দ্রব্য ব্যবহার হচ্ছে বিভিন্ন কাজে, এগুলোর কোনো ব্যবস্থাপনা নাই। এই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্যে সারা দেশব্যাপী নবাবগঞ্জে যেন দ্রুত মানুষকে বাঁচাতে হবে, তো যে কারণে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের এই অঞ্চলে আমরা বিদ্যুতের রেট এখন অনেক বেশি দিচ্ছি, 12 টাকা 14 টাকা ইউনিট পর্যন্ত আমাদের বিদ্যুতের রেট দিতে হচ্ছে। তো আমরা এই অঞ্চলে যদি আমরা সৌর বিদ্যুৎ প্ল্যান্ট গড়ে তুলতে পারি, সেই সুযোগ আমাদের আছে। পদ্মায় চর আছে, যে সমস্ত আমরা পদ্মায় বাঁধ নির্মাণ করেছি, এমব্যাঙ্কমেন্ট তৈরি করে তার পাশে যে সমস্ত জায়গা আমাদের পুনরুদ্ধার হয়েছে, সেখানে যদি আমরা সৌর বিদ্যুৎ প্রকল্প, এখানে সরকারের কোনো টাকা বিনিয়োগ করা লাগবে না, এখানে বিনিয়োগকারীরা টাকা বিনিয়োগ করে তারা সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করবে, যে কারণে এটা অতি স্বল্প মূল্যে, এটা পরিবেশ বান্ধব এবং স্বল্প মূল্যে আমরা বিদ্যুৎ পাবো। আমরা আশা করছি যে আমরা যদি 300 মেগাওয়াট বিদ্যুৎ সৌর বিদ্যুৎ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপন্ন করতে পারি, তাহলে আমাদের জেলায় এই উৎপাদিত চাহিদা বর্তমানে যে কয়েকশো মেগাওয়াট, 150-200 মেগাওয়াট মতো বিদ্যুতের চাহিদা পল্লী বিদ্যুৎ পিডিবি মিলিয়ে আমরা সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন করতে পারলে চাহিদা আমরা মেটাতে পারবো ইনশাল্লাহ। সেটারও ক্ষেত্রে একটা পরিকল্পনা রয়েছে। তাছাড়া আমাদের পদ্মার ভাঙন রোধে ইতিমধ্যেই আমাদের বেশিরভাগ অংশ পদ্মার ভাঙন রোধ হয়েছে, আর মাত্র শিবগঞ্জের 12 কিলোমিটার মতো আমাদের ফারাক্কা ডাউনে সেটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেইটা এবং মহানন্দা নদীরও আমাদের দেবীনগর সহ বেশ কিছু জায়গায় আমাদের ভাঙনের প্রয়োজনীয় উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করা, আর রাবার ড্যামের ডাউনের যে অংশটুকুতে শুষ্ক মৌসুমে পানির সংকট হচ্ছে, সেখানে যেন পানির সংকট না হয় সেটারও জন্য একটা ডিপিপি প্রণয়নের কাজ চলছে, সেটার ব্যবস্থা গ্রহণ করা। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমাদের এখানে জেলায় 3টা স্থলবন্দর, রেলবন্দর রয়েছে। একটা আমাদের সোনা মসজিদ, রহনপুর রেলবন্দর এবং আমরুরা রেলবন্দর যে স্থাপন করা হয়েছে, এই রেলবন্দরগুলোকে আরও আধুনিকায়ন করে এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর জন্যে উদ্যোগ গ্রহণ করা হবে। রাস্তাঘাট যেগুলো আমরা করেছি গত 40-30 বছরে, গ্রামীণ রাস্তা বিশেষ করে, এই রাস্তাঘাটগুলো এখন এত বেশি অটো যে 10 ফিট রাস্তা দিয়ে 2টো অটো ঠিক মতো পার হতে পারে না। একটা গাড়ি গেলে সে অটো সাইড দিতে চায় না, যে কারণে এখন সামনের দিনের দাবি যে আমাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে প্রশস্তকরণ, গ্রামীণ রাস্তাগুলোকে আমরা প্রশস্ত করব এবং সোনা মসজিদ থেকে আমাদের যমুনা সেতু পর্যন্ত এটাকে এখন আমাদের মহানন্দা থেকে সোনা মসজিদ পর্যন্ত রাস্তা ওয়াইডেনিংয়ের কাজ হচ্ছে। এটা আমাদের গত সময় আমি এমপি থাকা অবস্থায় একটা পাস করিয়েছিলাম, এখন কাজটা শুরু করিয়েছি। আমরা আশা করছি যে এই আগামী টার্মেই আমরা সোনা মসজিদ থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত এটাকে 4 লেন উন্নীত করার জন্যে আমরা প্রকল্প গ্রহণ করব এবং
শহর রক্ষার জন্যে আজকে একটা ব্রিজ দিয়ে সমস্ত গাড়ি যাতায়াতের কারণে আমাদের এই শহরে চলাচল উপযুক্ত হয়ে গেছে, যে কারণে আমরা সোনা মসজিদের সাথে নয়াগলার মধ্যে একটা ব্রিজ নির্মাণ করে বাইপাস সড়ক করে দেবো দাঁড়িয়াপুর পর্যন্ত। যত নদীর ওই পারের গাড়ি এবং সোনা মসজিদের গাড়ি সব আমাদের ওই নয়াগলা দিয়ে পার হয়ে দিক দিয়ে চলে যাবে, তাহলে শহরের মধ্যে আমাদের যানজট কমবে বলে আমি মনে করি। এটা ইতিমধ্যেই প্রকল্প প্রণয়ন করা হয়েছে, প্রায় 1500 কোটি টাকা ব্যয়, সেটা মন্ত্রণালয়ে জমা হয়েছে। আশা করছি যে আগামী নির্বাচনের পরে এই প্রকল্প অনুমোদন করিয়ে কাজ শুরু করাতে পারবো। মোটামুটি এছাড়া আমাদের তো যে সমস্ত স্কুল কলেজগুলো রয়েছে অবকাঠামোগত যে সমস্ত উন্নয়ন করা প্রয়োজন সেগুলো আমরা পদক্ষেপ গ্রহণ করবো। এটা খসড়া একটা নীতিমালা আমি প্রণয়ন করেছি আপাতত। এছাড়া আমাদের পর্যটনের ক্ষেত্রে আমাদের যেটা অসম্পূর্ণ রয়েছে, আমাদের মহানন্দা সেতুর ওই পারে, দ্বিতীয় মহানন্দা সেতুর ওই পারে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠছিল সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করে ওই পর্যটন কেন্দ্র চালু করার ব্যবস্থা করব। এবং বাবুডাং, যেটা মানুষ আজকে ওখানে ভূমিদস্যুরা ভূমি দখল করছে বিভিন্নভাবে, সেইখানে বহুদিনের আমার পরিকল্পনা সেটা ইকো পার্ক টাইপের একটা সংরক্ষিত এলাকা হিসাবে সেখানে অভয়ারণ্য এবং একটা সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমাদের এই অঞ্চলের কৃষি পণ্য, ফল মূল, শাকসবজি এগুলো বিদেশে রপ্তানি করার জন্য আমরা এখন কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না, যে কারণে আমাদের দেশের কৃষি পণ্য, আমাদের আমসহ অন্যান্য পণ্য শাকসবজি এগুলো রপ্তানি করার জন্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। মোটামুটি এইটা আমার আগামী দিনের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি গণমাধ্যমের কর্মীদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আগামী নির্বাচনকে সামনে রেখে এগুলো আমার আশ্বাস বা এগুলো আমার নির্বাচনে ভোট পাওয়ার জন্য নয়। চাঁপাইনবাবগঞ্জের যে আজকে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় কয়েকশো কোটি টাকার কাজ বর্তমানে বাস্তবায়নাধীন হচ্ছে। বর্তমানে 3টা প্রকল্প পৌরসভায় অনুমোদিত প্রকল্পের কাজ চলছে এবং আরও একটি প্রকল্পের প্রণয়নের জন্য ডিপিপি আপনার ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমাদের ড্রেনেজ ব্যবস্থা প্লাস আমাদের সমস্ত মহানন্দায় যে বর্জ্যগুলো নামছে এইটা যেন মহানন্দা থেকে আমরা তাদের এই আউটলেটগুলোকে দিক পরিবর্তন করতে পারি, সেই ক্ষেত্রে একটা ডিপিপি স্টাডি হচ্ছে, সেটা প্রণয়ন হলে সেটা পাশ করানো হবে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের নবাব খাল নামে আরও একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, সেটা আমাদের মাহাডাঙ্গা বিল খনন এবং দাঁড়িয়াপুর, ওই হরিপুর, বিদিতপুর এসব এলাকার যে আমাদের পানি নিষ্কাশনের জন্যে সেখানে একটা প্রকল্প অনুমোদিত হয়ে কাজ শুরু করেছি। এই মোটামুটি উন্নয়ন প্রকল্পগুলো আপনারা গণমাধ্যমে আমাদের বিএনপির পক্ষ থেকে বা আমার জেলার যে সমস্ত